ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের একাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের প্রথম অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা বিবর্তন ও বিষয়বস্তু, এই অধ্যায়ের সমস্ত 1 নম্বরের প্রশ্ন আলোচনা করব। চলো দেখে নাও এবার প্রশ্নগুলো। রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ কত খ্রিস্টাব্দে লক্ষ্য করা যায়? রাষ্ট্রবিজ্ঞান শব্দটির প্রথম প্রয়োগ 1701 খ্রিস্টাব্দে লক্ষ্য করা যায়। দ্বিতীয় প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম ব্যবহার কে করেন? রাষ্ট্রবিজ্ঞান কথাটি প্রথম ব্যবহার করেন লাইবানজি। রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? গ্রিক চিন্তাবিদ অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের প্রতিষ্ঠাতা বলা হয়। রাষ্ট্রবিজ্ঞানের আদিগুরু বা পিতা কাকে বলা হয়? গ্রিক দার্শনিক অ্যারিস্টটলকে। পলিটিক্স গ্রন্থের রচয়িতার নাম লেখো। পলিটিক্স গ্রন্থের রচয়িতা হলেন রাষ্ট্রবিদ অ্যারিস্টটল। রিপাবলিক গ্রন্থের রচয়িতার নাম লেখো। রিপাবলিক গ্রন্থের রচয়িতা হলেন প্লেটো। মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। মধ্যযুগের দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম হলো অগাস্টাইন ও সেন্ট টমাস অ্যাকুইনাস। নিকালো মেকিয়াভেলি কে ছিলেন? নিকালো মেকিয়াভেলি ছিলেন ইতালির নবজাগরণের রাজনৈতিক দার্শনিক এবং কূটনীতিজ্ঞ। এছাড়াও তিনি ফ্লোরেন্টাইন রিপাবলিক এর সক্রেটিস ছিলেন। তার স্মরণীয় ধারণা হলো সর্বোত্তম বাস্তবতা। মেকিয়াভেলি কোন দেশের লোক ছিলেন? ইতালির লোক ছিলেন। ইউরোপে নবজাগরণের সন্তান কাকে বলা হয়? ইউরোপে নবজাগরণের সন্তান নিকালো মেকিয়াভেলিকে বলা হয়। নিকালো মেকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন? নিকালো মেকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কারণ তিনি প্রথম ধর্ম ও নৈতিকতাকে রাজনীতি থেকে পৃথক করে এক ধর্মনিরপেক্ষ ও মূল্য নিরপেক্ষ রাজনীতির সূত্রপাত ঘটান। 12 নম্বর প্রশ্ন দেখো, দ্য প্রিন্স গ্রন্থটির লেখক কে? দ্য প্রিন্স গ্রন্থটির লেখক নিকালো মেকিয়াভেলি। রাজনৈতিক সার্বভৌমিকতার জনক কাকে বলা হয়? রাজনৈতিক সার্বভৌমিকতার জনক বলা হয় জন লককে। সাধারণ ইচ্ছাতত্ত্বের প্রবক্তা কে? সাধারণ ইচ্ছাতত্ত্বের প্রবক্তা হলেন জ্যাক রুসো। উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা কে কে? উদারনীতিবাদের দুজন মুখ্য প্রবক্তা হলেন জন লক, জন স্টুয়ার্ট মিল। উদারনীতিবাদের বিরুদ্ধে দুটি প্রধান সমালোচনা উল্লেখ করো। উদারনীতিবাদের বিরুদ্ধে দুটি প্রধান সমালোচনা হলো বুর্জুয়া শ্রেণীর হাতিয়ার, 2 অর্থনৈতিক সাম্য ব্যতীত রাজনৈতিক সাম্যের উপর গুরুত্ব আরোপ। হিতবাদী তত্ত্বের মূল কথা কি? হিতবাদী তত্ত্বের মূল কথা হলো সর্বাধিক মানুষের সর্বাধিক সুখ। ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে হয়েছিল? ফরাসি বিপ্লব 1789 খ্রিস্টাব্দে হয়েছিল। রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রে সর্বপ্রথম প্রকাশিত সাময়িক পত্রিকাটির নাম কি? রাষ্ট্রবিজ্ঞান শাস্ত্রে সর্বপ্রথম প্রকাশিত সাময়িক পত্রিকাটির নাম হলো পলিটিক্যাল সায়েন্স কোয়ার্টারলি। মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ কবে গড়ে ওঠে? মার্কিন রাষ্ট্রবিজ্ঞান সংঘ 1903 খ্রিস্টাব্দে গড়ে ওঠে। দুজন আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীর নাম লেখো। চার্লস মেরিয়াম ও ডেভিড ট্রুম্যান। আচরণবাদের অন্যতম লক্ষ্য কি? আচরণবাদের অন্যতম লক্ষ্য হলো রাজনৈতিক আচরণকে বিশ্লেষণ করা। আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞান চর্চার দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। দুটি মূল বৈশিষ্ট্য হলো তত্ত্ব ও গবেষণার উপর গুরুত্ব আরোপ করা, ব্যক্তির রাজনৈতিক আচার আচরণের উপর গুরুত্ব প্রদান করা। বিংশ শতকে দুটি গ্রন্থের নাম লেখো যেগুলিতে আচরণবাদ বিশেষভাবে প্রকাশ পেয়েছে। 1 গ্রাহাম ওয়ালসের হিউম্যান নেচার ইন পলিটিক্স, আর 2 আর্থার বেন্টলির দ্য প্রসেস অব গভর্নমেন্ট। শিকাগো গোষ্ঠী নামে কারা পরিচিত? শিকাগো গোষ্ঠী নামে ডেভিড ট্রুম্যান, ভালদিমির অরল্যান্ডো, হারবার্ট সাইমন, গ্যাব্রিয়েল আলমন্ড প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীগণ পরিচিত। নয়া উদারনীতিবাদের প্রবক্তা কাকে বলা হয়? রবার্ট নোজিটকে। ইউনেস্কোর পুরো কথাটি কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। পলিটিক্স কথাটি কোন গ্রিক শব্দ থেকে এসেছে? গ্রিক শব্দ পলিস থেকে এসেছে। রাজনীতি বিষয়ক আলোচনার সূত্রপাত হয় কোন দেশে? প্রাচীন গ্রীসে। রাজনীতি বলতে কি বোঝায়? রাজনীতি বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যার সাহায্যে সকল গোষ্ঠী যৌথ সিদ্ধান্তে উপনীত হতে পারে। মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা কে? মডার্ন পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট গ্রন্থটির রচয়িতা হলেন অ্যালান বল। রাজনীতি সম্পর্কে লেনিনের মতটি লেখো। লেনিনের মতে রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ, কারণ রাজনীতি গঠনের পিছনে অর্থনীতির চরম প্রভাব লক্ষ্য করা যায়।
এই কারণেই প্রচলিত সমাজ ব্যবস্থাকে সংরক্ষণ ও সমর্থনের মাধ্যমে রাজনীতি অর্থনীতির সেবা করে থাকে। তত্ত্বগত রাজনীতি কি? রাষ্ট্রবিজ্ঞানী সিজউইক, পোলাক প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে দুভাগে ভাগ করেছেন। তার মধ্যে একটি ভাগ হল তত্ত্বগত রাজনীতি। এই রাজনীতির আলোচ্য বিষয়বস্তু হল রাষ্ট্রের উদ্ভব ও বিকাশ, রাষ্ট্রের প্রকৃতি, আন্তর্জাতিক সন্ধি চুক্তি ইত্যাদি। কার মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ? অধ্যাপক অ্যালান বলের মতে রাজনীতি একটি সার্বিক কার্যকলাপ। কার মতানুসারে রাজনীতি হলো প্রভাব ও প্রভাবশালী সংক্রান্ত আলোচনা? রাষ্ট্রবিদ হল্যান্ড ল্যাসওয়েলের মতানুসারে। মার্ক্সবাদীরা রাজনীতিকে কিভাবে দেখেছেন? মার্ক্সবাদীরা রাজনীতিকে দেখেছেন বিভিন্ন শ্রেণীর মধ্যেকার সম্পর্ক হিসেবে, অর্থাৎ তাদের মধ্যে বিভিন্ন শ্রেণীর সঙ্গে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক এবং বিভিন্ন শ্রেণীর মধ্যেকার সম্পর্কই ছিল রাজনীতি। রাজনীতি হলো অর্থনীতির ঘনীভূত প্রকাশ। কে বলেছেন? লেনিন। কোন অধ্যাপক ক্ষমতা, শাসন ও কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার মূল বিষয়বস্তু রূপে চিহ্নিত করেছেন? অধ্যাপক রবার্ট ডাল ক্ষমতা, শাসন বা কর্তৃত্বকে রাজনৈতিক আলোচনার মূল বিষয়বস্তু রূপে চিহ্নিত করেছেন। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন প্রথম দুজন রাজনৈতিক চিন্তাবিদের নাম লেখো। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন চিন্তাবিদের নাম হলো গার্নার, গেটলে। রাষ্ট্রবিজ্ঞানের একটি রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা লেখো। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা হবে প্রখ্যাত রাষ্ট্রবিদ ব্লুমসলি প্রদান করেছেন। তার মতে রাষ্ট্রবিজ্ঞান হলো সেই শাস্ত্র যা রাষ্ট্রের ভিত্তি, রাষ্ট্রের মৌলিক অবস্থা ও তার প্রকৃতি এবং রাষ্ট্রের বিভিন্ন রূপ ও বিবর্তন নিয়ে পর্যালোচনা করে। তারপরে প্রশ্ন দেখো, রাষ্ট্রবিজ্ঞানে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা উল্লেখ করো। রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রকেন্দ্রিক আলোচনার একটি সীমাবদ্ধতা হলো এই আলোচনাটি সংকীর্ণ দোষে দুষ্ট। এই প্রসঙ্গে ম্যাকেঞ্জি বলেছেন, সাবেকি রাষ্ট্রকেন্দ্রিক ধারণার সাহায্যে বর্তমান যুগের রাষ্ট্রকেন্দ্রিক রাষ্ট্রগুলির সঙ্গে বিভিন্ন নাগরিক সংগঠনের সম্পর্ক বিশ্লেষণ করা সম্ভব নয়। রাষ্ট্রবিজ্ঞানের অরাষ্ট্রকেন্দ্রিক সংজ্ঞা প্রদান করেছেন এমন দুজন রাষ্ট্রবিদের নাম লেখো। এমন দুজন রাষ্ট্রবিদদের নাম হলো রবার্ট ডাল ও অ্যালান বল। রাষ্ট্রবিজ্ঞানের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা দাও। সমাজবিজ্ঞানের একটি শাখা হলো রাষ্ট্রবিজ্ঞান। এই শাখা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, রাষ্ট্রের শাসন প্রণালী ও তার আন্তর্জাতিক সম্পর্ককে বিশ্লেষণ করে আন্তর্জাতিক আইন প্রভৃতি সম্পর্কে এবং বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক আলোচনা ও মূল্যায়ন করে থাকে। রাষ্ট্রকেন্দ্রিক শ্রেষ্ঠ সংজ্ঞা প্রদান কে করেছেন? রাষ্ট্রবিজ্ঞানী গার্নার। সাবেকি ধারণা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের দুটি বিষয়বস্তু লেখো। সাবেকি ধারণা অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞানের দুটি বিষয়বস্তু হলো রাষ্ট্র ও সরকার। কারা রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দিয়েছেন? রবার্ট ডাল, ডেভিড ইস্টন, হ্যারল্ড ল্যাসওয়েল, অ্যালান বল প্রমুখ রাষ্ট্রতাত্ত্বিকরা রাষ্ট্রবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দিয়েছেন। রাষ্ট্রবিজ্ঞান কেবলমাত্র রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে, এ কথা কে বলেছেন? গার্নার। রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে কে চিহ্নিত করেছেন? রাষ্ট্রবিজ্ঞানকে শ্রেষ্ঠ বিজ্ঞান বলে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল চিহ্নিত করেছেন। রাষ্ট্রবিজ্ঞানের শিরোনামে প্রশ্নপত্র দেখে দুঃখ প্রকাশ করেছেন কে? মেইটল্যান্ড। রাষ্ট্রবিজ্ঞানের বিজ্ঞান বলার পক্ষপাতী এমন দুজন অধ্যাপক এর নাম লেখো। লর্ড ব্রাইস ও অ্যারিস্টটল। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি দেখাও। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার সমর্থনে একটি যুক্তি হল রাষ্ট্রবিজ্ঞানে পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, শ্রেণীর বিভক্তিকরণ প্রভৃতির মাধ্যমে রাষ্ট্রের উৎপত্তি, নাগরিকদের আচার আচরণ সম্পর্কে সুদক্ষ জ্ঞান অর্জন করা সম্ভব হয় এবং অন্যান্য বিজ্ঞানের মতো সাধারণ সূত্র প্রতিষ্ঠাও করাও সম্ভব হয়। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিরোধী দুজন প্রবক্তার নাম লেখো। মেইটল্যান্ড, অগাস্ট কোথ। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার দুটি যুক্তি দাও। রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান না বলার দুটি যুক্তি হলো: 1. রাষ্ট্রবিজ্ঞানে সুনির্দিষ্ট গবেষণা পদ্ধতির অভাব রয়েছে। রাষ্ট্রবিজ্ঞানে পরীক্ষালব্ধ সিদ্ধান্তের সার্বজনীনতার অভাব লক্ষ্য করা যায়। রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা কী? রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজন আছে কারণ রাষ্ট্রবিজ্ঞান পাঠ করে আমরা রাষ্ট্রের অতীত, বর্তমান, ভবিষ্যৎ গতি প্রকৃতি সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি।
তাছাড়া রাষ্ট্রবিজ্ঞানের পাঠ মানুষকে কুসংস্কার মুক্ত করে, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, বিচ্ছিন্নতা বোধে থেকে মুক্ত করে উন্নত সমাজ গড়তে অনুপ্রেরণা যোগায়। রাষ্ট্রবিজ্ঞান পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম লেখো। রাষ্ট্রবিজ্ঞানের পাঠের দুটি পরস্পর বিরোধী দৃষ্টিভঙ্গির নাম হলো উদারনীতিবাদ এবং মার্ক্সবাদ। কমিউনিস্ট ম্যানিফেস্টো এর রচয়িতা কারা? মার্ক্স ও অ্যাঙ্গেলস। দ্য সিটি অফ গড গ্রন্থটির রচয়িতা কে? সেন্ট অগাস্টাইন। দ্য পলিটিক্যাল ম্যান গ্রন্থটি কে লিখেছেন? সেমুর মার্টিন লিপসেট। প্রাচীন গ্রীসে কোন ধরনের রাষ্ট্র ছিল? নগর রাষ্ট্র। রাষ্ট্রবিজ্ঞান একটি কী ধরনের শাস্ত্র? গতিশীল শাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? অ্যারিস্টটল। অর্থশাস্ত্রের রচয়িতা কে? কৌটিল্য। আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কাকে বলা হয়? মেকিয়াভেলিকে। নীতিশাস্ত্র থেকে রাষ্ট্রবিজ্ঞানকে বৈজ্ঞানিক পদ্ধতির সাহায্যে সর্বপ্রথম আলাদা করেন কে? নিকালো মেকিয়াভেলি। সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক পরিমাণ হিতসাধন তত্ত্বটি কে প্রচার করেছিলেন? বেনথাম। আচরণবাদ কি? আচরণ কেন্দ্রিক আলোচনা। আচরণবাদকে রাষ্ট্রবিজ্ঞানের একটি প্রতিবাদী আন্দোলন বলে অভিহিত করেছেন কে? রবার্ট ডাল। রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ মূল্যবান, নিরপেক্ষ ও বাস্তব আলোচনা সম্ভব বলে মনে করেন কারা? আচরণবাদীরা। শিকাগো গোষ্ঠীর অন্তর্ভুক্ত আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানী কে? ডেভিড ট্রুম্যান। হিউম্যান নেচার ইন পলিটিক্স গ্রন্থটির রচয়িতা কে? গ্রাহাম ওয়ালস। পাবলিক ওপিনিয়ন গ্রন্থটির লেখক কে? লিপম্যান। প্যারিসে কোন খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? 1948। পলিটিক্স গ্রন্থটি কার লেখা? অ্যারিস্টটল। গ্রিক শব্দ পলিস এর অর্থ কী? নগর রাষ্ট্র। পলিটিক্স শব্দটির উদ্ভব কোন শব্দ থেকে? গ্রিক শব্দ থেকে। কে অ্যারিস্টটলকে প্রথম রাজনীতি বিজ্ঞানী হিসেবে অভিহিত করেছেন? ম্যাকসি। মানুষ রাজনৈতিক জীব কথাটি বলেছেন কে? অ্যারিস্টটল। রাজনীতি হলো একটি সার্বজনীন কার্যকলাপ, কোন নৈতিক নির্দেশ নয় কথাটি কে বলেছেন? অ্যালান বল। রাজনীতি হলো মূল্যের কর্তৃত্বমূলক বন্টন, কে বলেছেন? ডেভিড ইস্টন। দ্য পলিটিক্যাল সিস্টেম গ্রন্থের রচয়িতা কে? ডেভিড ইস্টন। আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে মোট 80টি 1 নম্বরের প্রশ্ন আলোচনা করে দিলাম। এই প্রশ্নগুলি পড়লেই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। পরবর্তী অধ্যায়ের প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রশ্নগুলি পেয়ে যদি উপকৃত হয়ে থাকো তাহলে লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করো।